আমরা গতদিন অধ্যায় 7 শেষ করেছি, তাই না? জি ম্যাম। অধ্যায় 7 আমাদের শেষ। জি ম্যাম। আজকে আমরা 8 অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 64 বের করো। অধ্যায় 8। ম্যাম বের করেছি। অগ্রদূত। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু নামটা প্রেজেন্ট করি। আর তার আগে যদি কারোর রোল না ডাকি, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কারোর রোল না ডাকি তাহলে বলবে 1 2 3 4 7 8 9 12 13 14 18 22 23 24 28 29 34 আর 30। ম্যাম 30 দেননি। হ্যাঁ 30 বলেছি লাস্টে। আচ্ছা 19। আর কে? ম্যাডাম 12। 12 দিয়েছি। তেরো দিয়েছি। আচ্ছা এবার আমরা যাব অধ্যায় 8-এ। আমরা যতদূর পারি পড়ে ফেলবো, আমাদের অনেক পড়া সমাজে। সবাই একটু মিউট করে দাও। যারা পরে আসছো তারা অধ্যায় 8 বের করো, পেজ নাম্বার 64। আজকে পড়বো আমরা অধ্যায় 8। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমরা তোমাদের খাতায় তারিখটা লিখো, অধ্যায় লিখো, অধ্যায়ের নাম লিখো। অধ্যায় 8 নারী পুরুষ সমতা। আজকে কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ। হ্যাঁ ম্যাম 12 তারিখ। তারিখটা লিখে ফেলো তাড়াতাড়ি। নারী জাগরণের অগ্রদূত পার্ট 1। নারী উপরে আমরা অধ্যায় 8-এর ওখানে দেখতে পাচ্ছি নারী পুরুষ সমতা। তাহলেই বুঝতে পারছি যে নারী পুরুষের সমতা নেই, কিন্তু সমতা প্রয়োজন, সেটাই আমরা বুঝতে পারছি। আর নারী জাগরণের অগ্রদূত, তোমরা তোমাদের অগ্রদূত হচ্ছেন তিনি সবার আগে থেকে কাজ করেন বা যে কোনো কাজের উদ্যোগ গ্রহণ করেন। এটা তোমাদের বইয়ের পিছনে দেখো লেখা আছে অগ্রদূত শব্দের অর্থ কি। রোল 33 আসছে আজকে 14। মেহজাবিন রহমানের রোল কত? মেহজাবিন রহমানের রোল কত রে? ম্যাম 17। 17, কিন্তু 14 লিখছে নাকি মনে হলো। ম্যাম 17 তো আনিকা।
সেটাই তো 17 হলো মেহজাবিন। হ্যাঁ তাহলে তো ও আমাদের ক্লাসের না। ম্যাম আসসালামু আলাইকুম। রোল 18 আসছে জুই। জুই কে? ম্যাম ও আমাদের ম্যাম রোল 10 দিয়ে ঢুকে পড়ছে। আচ্ছা 3 মেয়েরা তোমরা তোমাদের ক্লাসটা এর পরে হবে। এখন দেখো অন্য টিচার ক্লাস নিচ্ছে, সেখানে যাও। আচ্ছা তারপরে তোমরা বইয়ের দিকে তাকাও। সমাজে প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কি গুরুত্বপূর্ণ? নারী পুরুষ উভয়ের ভূমিকা। তোমরা এই নারী পুরুষের নিচে এখানে দাগ দিয়ে দাও। নারী পুরুষ শব্দটার নিচে নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কি গুরুত্বপূর্ণ? নারী পুরুষ উভয়ের। হ্যাঁ, নারী পুরুষ সমান অংশগ্রহণ। এই নারীর এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই পর্যন্ত শেষ। ফার্স্ট ব্র্যাকেট আরেকবার বলবেন? হ্যাঁ বলবো। এই হয়তে বাধাগ্রস্ত হয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ দাও। ম্যাম দিয়েছি। ব্র্যাকেট কোথায় দেব? আপনার কথা কেটে আসছে তো তাই বুঝতে নারী পারিনি। পুরুষ সমান অংশগ্রহণ, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, নারী পুরুষ সমান অংশগ্রহণ, দ্বিতীয় লাইন। নারী পুরুষ, এই নারীর ওখানে ফার্স্ট ব্র্যাকেট দাও। এই 3 মেয়েদের ম্যাম ক্লাস দিয়েছি। হচ্ছে না অন্য জায়গায়? 3 মেয়েরা এখানে কেন ঢুকছে? দেখো রোল 41 আসছে 3 ক্লাস 3। তোমার ক্লাসটা পরবর্তীতে হবে, সেকেন্ড পিরিয়ডে হবে, তুমি তখন এসো। এখন দেখো অন্য টিচারের ক্লাস হচ্ছে। মিস আমার টিচার ক্লাস তো আসছে না। তাহলে আমি তো বাবা অন্য ক্লাসে আছি, 5 এর ক্লাসে। আচ্ছা আচ্ছা পরে এসো, সেকেন্ড পিরিয়ডে এসো। আচ্ছা এরপরে দেখো, খেয়াল করো, তোমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছো। এই নারীর এখানে নারী পুরুষ সমান অংশগ্রহণ ও সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত কেন হবে? নারী পুরুষ সমান অংশগ্রহণ অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আচ্ছা এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই যে তোমার যদি এই দুইটা বাক্য তুলে দেওয়া হয়, যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটি কোন কবি লিখেছেন? নজরুল ইসলাম তার নারী কবিতায় এই কথাটা বলেছেন। অর্থাৎ নজরুল ইসলাম নারী কবিতায় নারীর কে গুরুত্ব দিয়েছেন, সম্মানের সাথে দেখিয়েছেন এবং নারী পুরুষ সমতার কথা বলেছেন। আচ্ছা এরপরে দেখো, ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। এই যে এখান থেকে লাইনটার নিচে দাগ দাও। সমাজকে সচেতন করতে, এই সমাজকে এখান থেকে দাও। সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন কে? বেগম রোকেয়া। এই রোকেয়া পর্যন্ত দাও। সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। বেগম রোকেয়া কি মনে করতেন? তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। এটার নিচে দাগ দাও। নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? বেগম রোকেয়া। 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়া কবে জন্মগ্রহণ করেন?
1880 সালে 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তিনি 1880 সালের 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? রংপুরে। রংপুরে। তোমাকে আচ্ছা, এরপরে দেখি বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। এই শিক্ষার নিচে দাগ দাও। বেগম রোকেয়ার কিসের প্রতি অসীম অনুরাগ ছিল? শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। তারপরে এই অনুরাগের নিচেও দাগ দাও। এগুলো শূন্যস্থান পূরণে আসে। শিক্ষার প্রতি অসীম ড্যাশ ছিল, অনুরাগ ছিল। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে 1909 এর নিচে দাগ দাও। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কত সালে তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 1909 সালে তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা কোথায় প্রতিষ্ঠা করেন? ভাগলপুরের নিচে দাগ দাও। দিয়েছো? আচ্ছা, বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয়। কলকাতার নিচে দাগ দাও। কলকাতা বানানটা দেখো, কলকাতা। তাহলে বিদ্যালয়টি প্রথমে ভাগলপুরে নির্মাণ করা হয়, তারপরে বিদ্যালয়টি কোথায় স্থানান্তর করা হয়? কলকাতায়। 1932 সালের 9 ডিসেম্বর এই মহিয়সী নারী মৃত্যুবরণ করেন। 1932 সালের 9 ডিসেম্বরের নিচে দাগ দিয়ে দাও। 1932 সালের 9 ডিসেম্বরের নিচে দাগ দাও। তার জন্ম তারিখও ছিল 9 ডিসেম্বর, মৃত্যু তারিখও ছিল 9 ডিসেম্বর। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এই 9 ডিসেম্বরের নিচে দাগ দাও। কত তারিখে রোকেয়া দিবস পালন করা হয়? 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বরের নিচে দাগ দিয়ে দাও। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। এই অক্লান্ত নিচে দাগ দাও। তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন। শিক্ষার প্রতি তার ছিল অসীম অনুরাগ। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। তিনি 1909 সালে ভাগলপুরে একটা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। তারপর বেগম রোকেয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বেগম রোকেয়া সম্পর্কে 5টি বাক্য লিখো, তাহলে তুমি এখান থেকেই লিখতে পারবে। তো আমরা এখান থেকে যা যা শিখেছি, যে শব্দগুলো নিচে দাগ দিয়েছি, সেগুলোই কিন্তু প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আমি পরে দিয়ে দেব। কিন্তু প্রশ্নগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেগুলোই আমি তোমাদের সমাপনীর জন্য তৈরি করেছিলাম। তো এখান থেকে আমরা যতটুকু শিখেছি সেগুলোই আমাদের থাকবে পড়ার মধ্যে, প্রশ্নের মধ্যে। আমরা পরের এসে যাই, পরের পেজে। পরের পেজে দেখো একটা ছক দেখা যাচ্ছে এখানে। নিচের ছকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে। শ্রেণী কক্ষে শিক্ষকের সহায়তায় বিষয়গুলো আলোচনা করো। দেখো এখানে স্কুলে ভর্তি হয়েছিল কতজন ছাত্রী? 84% ছাত্রী ভর্তি হয়েছিল, আর ছাত্র ভর্তি হয়েছিল 81%। তারপরে কিছুদিন পরে দেখা গেল ঝরে পড়া, অর্থাৎ স্কুলে আসা বন্ধ হয়ে গেল তাদের। 34% ছাত্রী আর ছাত্র হলো 32%। তাহলে ভর্তি হয়েছিল 84% ছাত্রী, পরে দেখা গেল তারা ঝরে পড়লো 34%, আর ছাত্র 81% ভর্তি হয়েছিল, ঝরে পড়া হলো 32%। পঞ্চম শ্রেণী উত্তীর্ণ কিছু, কিন্তু ফলাফল ভালো নয়, 28% ছাত্রী আর
ছাত্র 25%। 25%। তারপরে ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ দেখা যাচ্ছে ছাত্রী 28% এবং ছাত্র ছাত্র 28%। এখানে দেখা যাচ্ছে যে ছাত্র এবং ছাত্রীর অনুপাতটা সমান সমান। ঠিক আছে, নিচেই দেখো এসো লিখি। এখানে নারীদের জন্য কমপক্ষে প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। প্রাথমিক শিক্ষার প্রয়োজন কেন নারীদের? প্রাথমিক শিক্ষা পর্যন্ত কেন প্রয়োজন বলো তো, একটু ভাবো। কেউ কিছু বলতে পারবে? না ম্যাম, আমি বলো, কে বলতে পারবে? আমরা বড় হয়ে দেশের কল্যাণে কিছু করতে পারবো। হ্যাঁ বলো। তাহলে আমরা বড় হয়ে দেশের কল্যাণে কিছু করতে পারবো। আচ্ছা, বড় হয়ে দেশের কল্যাণে কিছু করতে পারবে। আর কেউ কিছু বলতে পারবে? আচ্ছা, তো আমরা যদি প্রাথমিক পর্যন্ত শিক্ষা লাভ করতে পারি, প্রাথমিক শিক্ষাটা লাভ করতে পারি, অর্থাৎ এই যে তোমরা এখন প্রাথমিক শিক্ষার শেষ পর্যায়ে, তাই না? এরপরে তো হাই স্কুলে উঠে যাবে তোমরা। তো প্রাথমিক পর্যন্ত শিখে তোমরা কি কি হয়েছো বলো তো, কি কি শিখেছো? তোমরা ভালো মন্দটা বুঝতে পারছো না? হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ এটা তো বুঝতে পারছো? তোমরা কি মন্দ কাজ করবে না ভালো কাজ করবে? ভালো কাজ। হ্যাঁ, এই শিক্ষাটা লাভ করে নিশ্চয়ই তোমরা ভালো কাজ করতে পারবে। যে কোনো জায়গায় ছোটখাটো চাকরিও পাওয়া যেত আগে, 5 পাস করেও চাকরি পাওয়া যেত। এখন যদিও সবাই আমরা পাস করে কিভাবে চাকরি পাওয়া রোল যায়? 20 আগে পাওয়া যেত। ছোটবেলা। হ্যাঁ, ধরো যে তুমি লিখতে পারো, তারও চাহিদা আছে। ঠিক আছে, অনেক সময় এই যে দারোয়ানের চাকরি আছে না, কারণ হিসাবটা করতে পারবে। তুমি কি করতে পারবে? হিসাব করতে পারবে না, টাকা পয়সার হিসাব করতে পারবে। তুমি একটু আয় রোজগারমূলক কাজে ব্যবসা বাণিজ্যও করতে পারবে, তাই না? পরিবারের যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। তারপরে এই যে সব জায়গায় যে নারী নির্যাতন হচ্ছে, সেই নারী নির্যাতনটাও একটু দমন হবে, কারণ তুমি তোমার ভালো মন্দ সম্পর্কে সচেতন থাকতে পারবে। তারপরে দেখো আরো কিছু করি। অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েদের কেন পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত? মাধ্যমিক পর্যন্ত কেন পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত? মাধ্যমিক পর্যন্ত যদি পড়ে তাহলে সে তার নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে সচেতন হতে পারে। সে তার সন্তানদের লেখাপড়া শেখাতে পারে। তারপরে সে স্বনির্ভর হতে পারে, আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, শিক্ষিত জাতি গঠনে সহায়তা করতে পারে। তোমার মা যদি লেখাপড়া শেখে, মাধ্যমিক পর্যন্ত পড়ে, তাহলে কিন্তু তোমাকেও পড়াতে পারবে, তাই না? তানজিলার রোল কত? তানজিলা ম্যাম, তানজিলার রোল 24। আচ্ছা, ও তো আসছে, আবার ঢুকছে এখানে। আচ্ছা, তারপরে নিচেই দেখো যাচাই করি, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বেগম রোকেয়া ড্যাশ উদাহরণ সৃষ্টি করে গেছেন। বেগম রোকেয়া নারী শিক্ষা বিস্তারে ও নারী অধিকার প্রতিষ্ঠা উদাহরণ সৃষ্টি করেছে। নারী শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে উদাহরণ সৃষ্টি করেছেন, তাই না? আচ্ছা, এরপরে আমরা পরের পাঠে যাব। তো যাওয়ার আগে আমরা এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই, এই পাঠ থেকে। ঠিক আছে, এই পাঠ থেকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে নাও। সংক্ষিপ্ত উত্তর পরীক্ষায় আসলে বাক্য সহ লিখবে। আর দেখো, সমাজের প্রকৃত উন্নয়নের জন্য কার ভূমিকা গুরুত্বপূর্ণ? নারী পুরুষ উভয়ের। এটা আমরা নারী পড়েছি। পুরুষের উভয়ের। হ্যাঁ, উভয়ের। উভয় মানে তো জানো, দুজনেরই, তাই না? 2 নাম্বার প্রশ্ন, কি কি কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে? এটাও আমরা শিখেছি। নারী পুরুষ সমান অংশগ্রহণ ও সমান অধিকার ভোগ।
ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন। না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। 3 নম্বর প্রশ্ন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতার অংশটুকু কার লেখা? ম্যাম কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের। আচ্ছা, এটা নিয়ে নিয়েছো সবাই? জি ম্যাম নিয়েছি। ম্যাম নিয়েছি। কে নিতে পারোনি? মিথিলা নিয়েছো? ম্যাম আরেকবার দিবেন? এটাই এটাই তো আছে, বাবা। পাল্টাইনি এখনো। এটাই তো দিয়েছি, নিয়ে নাও। কে নিতে পারোনি দ্রুত? ম্যাম নেওয়া শেষ। এরপরে দেখো 4 নাম্বার, কবিতার উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে, অর্থাৎ কবিতার মধ্যে কি প্রকাশ পেয়েছে। এখানেও নারী পুরুষ সমতার কথা বলা হয়েছে, অর্থাৎ বিশ্বে যা কিছু কল্যাণকর তার অর্ধেক নারী এনেছে আর অর্ধেক এনেছে পুরুষ, অতএব এখানে নারী পুরুষ সমতার কথা বলেছে। 5 নাম্বার দেখো, ভারতীয় উপমহাদেশে ইংরেজ আমলে কোন নারী প্রথম নারী অধিকার প্রতিষ্ঠা ও সমাজকে সচেতন করতে অবদান রাখেন? বেগম বেগম রোকেয়া। রোকেয়া। হ্যাঁ, রোকেয়া বেগম না, বেগম রোকেয়া। ওনার নাম যেটা বেগম ছিল উনি রোকেয়া। বেগমটা আগেই লিখতেন। আচ্ছা, 6 নাম্বার দেখো, নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? বেগম রোকেয়া। বেগম রোকেয়া। 7 নাম্বার, বেগম রোকেয়া কখন ও কোথায় জন্মগ্রহণ করেন? 1880 সালে 1980 সালে 9 ডিসেম্বর। আচ্ছা, তো এটা সবাই নিয়েছো? একটু তাড়াতাড়ি করো। ম্যাম নেওয়া হয়েছে। ম্যাম সবাই নেওয়া হয়ে গেছে। জি ম্যাম। এবার 8 নাম্বার, বেগম রোকেয়ার কিসের প্রতি অনুরাগ ছিল? আমরা সবই পড়ার সময় দাগ দিয়েছি এবং শিখেছি, শিক্ষার প্রতি। 9 নাম্বার প্রশ্ন, বেগম রোকেয়া কখন ও কোথায় বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 1909 হ্যাঁ। বোলপুরে। 10 নাম্বার, কত সালে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন? 1932 সালে 9 ডিসেম্বর। কত তারিখে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়? 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর। 12 নাম্বার, কার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে? বেগম রোকেয়া। বেগম রোকেয়া। 12 নম্বরে বেগম মদন হয়। 13 নাম্বার দেখো, বেগম রোকেয়া কোন ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন? বেগম রোকেয়া নারী অধিকার প্রতিষ্ঠা ও নারী বিষয়ে সমাজকে সচেতন করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। কোন উত্তর মাইক থেকে অনেক শব্দ হচ্ছে। আচ্ছা, মোবাইল মিউট করো, যাদের ওখান থেকে শব্দ হচ্ছে সবারই ডিস্টার্ব হয় তো। আচ্ছা, এবার দেখো 14 নাম্বার, সুমনা বেগম নারী অধিকার ও নারী শিক্ষার জন্য কাজ করেন, তার সাথে কোন মহিয়সী নারীর সাদৃশ্য রয়েছে? বেগম রোকেয়ার। 15 নাম্বার, আমরা বেগম রোকেয়া দিবস পালন করি কেন? বেগম স্মরণ করার জন্য। বেগম রোকেয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য। 16 নাম্বার, অগ্রদূত বলতে কি বোঝো? কোন একটি বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণকারী হচ্ছেন অগ্রদূত। আচ্ছা, তন্নি পরে আসছো, বের হয়ে পরে আসছো, ও তন্নি এখনো ঢুকছে না কেন? বারবার তো ম্যাম নেটে সমস্যা মনে হয়। খুব সমস্যা হচ্ছে। ম্যামের পরেরটা দেন। আচ্ছা, এর পরেরটা দেখো 17 নাম্বার, বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? বেগম রোকেয়া প্রথম ভারতীয় উপমহাদেশে নারী
শিক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন, তাই তাকে নারী জাগরণ তাকে অগ্রদূত নারী বলা জাগরণ হয়। অগ্রদূত বলা হয়। 18 নম্বর, নারী শিক্ষা প্রয়োজন কেন? উত্তর, পুরুষের পাশাপাশি নারীর অধিকার প্রচার করার প্রয়োজন। জন্য নারী শিক্ষা প্রয়োজন। 19 নম্বর, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শতকরা কতজন ছাত্রী ভর্তি হয় পাঠ্য বইয়ের ছক অনুযায়ী? তোমাদের পাঠ্য বইয়ে যে 48, ছকটা আছে, হ্যাঁ 84%। হ্যাঁ, তারপর 20 নম্বর, শতকরা কতজন ছাত্র ভর্তি হয়? 81%। এরপরে 21 নম্বর, আমাদের দেশের ছাত্রছাত্রী ঝরে পড়ার সংখ্যা কত? ছাত্রী 34% ও ছাত্র 32%। এটা হলো তোমাদের বইয়ের যে ছক আছে ওই ছক অনুযায়ী। এরপরে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ম্যাম কিন্তু আমার ভালো নেটওয়ার্কে নয় প্রবলেম কতজন করতেছে। আগে ছাত্রছাত্রী? বিষয়গুলো কি 25% ও ছাত্রী 28%। 23 নম্বর, ভালো ফলাফল নিয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্র 28%, ছাত্রী 28%। আচ্ছা, 24 নম্বরে ভালো ফলাফল পঞ্চম শ্রেণীর উত্তীর্ণ ছাত্রছাত্রীর সংখ্যা থেকে কি বোঝা যায়? শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ সমতা বিরাজ করছে। আচ্ছা, এরপরে একটা বড় প্রশ্ন দেখো, কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন উত্তর। বেগম রোকেয়া কে ছিলেন? আমরা তাকে আজও স্মরণ করি কেন? মিউট করে দেন, অনেক শব্দ আসছে। ম্যাম কনকের মাইক থেকে অনেক শব্দ আসছে। সে একটু মিউট করে দাও। কনক মিউট করো তো। হ্যাঁ, কনক তুমি কথা বলার সময় শব্দ আসতেছে। আচ্ছা, বেগম রোকেয়া কে ছিলেন? আমরা তাকে আজও স্মরণ করি কেন? নারী শিক্ষা ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান লেখো। এখানে দেখো, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষায় অবদানের জন্য বেগম রোকেয়াকে আমরা আজও স্মরণ করি। নারী শিক্ষা ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। 1 নাম্বার পয়েন্ট, 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 2 নাম্বার, নারী শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তার কথা বলে তিনি বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী জোগাড় করতেন। এরপরে 3 নাম্বার পয়েন্ট দেখো, তিনি অভিভাবকদের কাছে আবেদন অনুরোধ করতেন ছেলে সন্তানের মতো মেয়ে সন্তানকেও যেন তারা বিদ্যালয়ে পাঠান। 4 নাম্বার, নারী শিক্ষার প্রসার ঘটাতে এবং সমাজকে সচেতন করতে তিনি বহু প্রবন্ধ ও পুস্তক রচনা করেন। 5 নাম্বার, তিনি নারীদের শিক্ষিত করে গড়ে তুলে নারী পুরুষের সমতায়নে অসামান্য অবদান রাখেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। এরপরে আমরা যতটুকু পারি পার্ট 2 এ চলে যাই। ক্লাসগুলো একটু দিবেন? কোনটা? আগের পর একটু দেন। সানজিদা তো বের হয়ে গেছিল। সঞ্জিদা কোনটা পাইনি? সঞ্জিদা দেখো, ম্যাম 3 নাম্বারের পরে থেকে। পরে থেকে এটা পেয়েছো? পাওনি? নিয়ে নাও। আমরা পেয়েছি। সঞ্জিদা নিয়ে নাও। নিয়েছো? ম্যাম নিয়েছি। এটা নিয়েছো 8 থেকে 12? জি ম্যাম এখন নিয়েছি। আচ্ছা, তারপরে 13 থেকে 16? জি ম্যাম নিয়েছি। এটা নাও 17 থেকে 20? নিয়েছো? শেষ 21 থেকে 24? জি ম্যাম। আচ্ছা, এরপরে এটা নিয়েছো রচনামূলক প্রশ্ন? জি ম্যাম এটা নিয়েছি। 5টা পয়েন্ট। এরপরে আমরা চলে যাব পরের। মিস আরেকবার 3 নাম্বার পয়েন্টে দিবেন? 3 নাম্বার আবার কোনটা রে বাবা? মিস কাঠামোবদ্ধ 3 নাম্বার পয়েন্ট। প্রশ্ন দিছিলেন।
এটা এটা না এর পরেরটা না ম্যাম, কাঠামো বর্জ্য 3 নাম্বার পড়ে। হয়েছে? ম্যাম কাঠামো বর্জ্য 3 নাম্বার পড়ে। কাঠামোবদ্ধ প্রশ্ন জি ম্যাম। হয়েছে? ম্যাম একটু দাঁড়ান। হয়েছে? ম্যাম তাড়াতাড়ি আরেকটা পাঠ পড়তে চেয়েছিলাম তো। জি ম্যাম। ম্যাম যান ম্যাম আবার দিবেন। পাঠ 2 আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সব দেশ যেটা পালন করে সেটা হলো আন্তর্জাতিক। এখানে দেখো বিশ্ব জুড়ে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয়। 8ই মার্চের নিচে দাগ দাও। কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? 8 মার্চ। 18 মার্চ। 8ই মার্চ। 8 মার্চ। 8ই মার্চ। কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়? এখানে প্রশ্ন লিখে রাখো। প্রশ্ন ফয়রফলা দিয়ে দাও। কিভাবে নারী দিবস পালন করা শুরু করা হয়েছিল? প্রশ্ন পেয়েছো? প্রশ্ন ম্যাম এটা বড় প্রশ্ন। হ্যাঁ বড় প্রশ্ন। এখানে যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছ এটাই কিন্তু উত্তর। ঠিক আছে? এখানে জি, পয়েন্ট ম্যাম। 5টা পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানে লিখে রাখো উত্তর। ঠিক আছে, এখানে উত্তর লিখে রাখো। জি ম্যাম লিখেছি। আচ্ছা, তারপরে দেখো 1857 সালের 8ই মার্চ নিউ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী পোশাক শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। 1857 সালের 8ই মার্চের নিচে দাগ দাও। ম্যাম দাগ দিয়েছি। নিউ ইয়র্ক শহরের নিচে দাগ দাও। পোশাক কারখানার নারী শ্রমিকের নিচে দাগ দাও। কারা আন্দোলন করেছিল? পোশাক কারখানায় নারী শ্রমিক। হ্যাঁ, নিউ ইয়র্ক শহরের পোশাক কারখানার নারী শ্রমিকেরা আন্দোলন করেছিল কিসের দাবিতে? দেখো, শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে। এই ন্যায্য মজুরি ও শ্রমের নিচে দাগ দিয়ে দাও। ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দাও। আন্দোলনের আগে আন্দোলনের মূল লক্ষ্য কি ছিল? আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। দাবিতে ফার্স্ট ব্র্যাকেট শেষ দাও। তাহলে এই যে নিউ ইয়র্ক শহরের পোশাক কারখানার নারী শ্রমিকেরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক 8 ঘন্টা শ্রমের দাবি। অর্থাৎ আগে নারীরা পুরুষের সমান মজুরি পেত না, অর্থাৎ বেতন পেত না। ঠিক আছে? তারা আন্দোলন করেছিল। এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে। একটু খেয়াল করো, এটাও কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়। সেটা হলো 1857 সালে নারী পোশাক শ্রমিকেরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলন সম্পর্কে 4টি বাক্য লেখো। যদি আসে তাহলে এখানেই থেকে 4টা বাক্য লিখতে হবে। ঠিক আছে? অতএব প্রত্যেকটা প্যারায় কিন্তু এক একটা প্রশ্নের উত্তর। এবার দেখো দ্বিতীয় পয়েন্ট, 1908 সালে একই দিনে, একই দিন মানে কোন দিন? এই 8ই মার্চ। একই দিন মানে 8ই মার্চ নিউ ইয়র্কে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা, এখানে পোশাক কারখানার নারীরা ছিল আর এখানে পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন। 14 দিন ধরে এই আন্দোলন চলে। 14 দিনের নিচে দাগ দাও। কতদিন ধরে আন্দোলন চলে? 14 দিন। এতে প্রায় 20,000 নারী শ্রমিক অংশগ্রহণ করে। 20,000-এর নিচে দাগ দাও। কত হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করে? 20,000। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এই আন্দোলন করেন। কি জন্য আন্দোলন করেন? এখানে দেখো, অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে দাগ দিয়ে দাও। কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা আন্দোলন করেন। কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। নারীদের ঐক্যবদ্ধতার একটি উদাহরণ কোনটি? এই যে 1908 সালের পোশাক শ্রমিক ইউনিয়নের নারীরা যে আন্দোলন করেছিল, এতে 20,000 নারী শ্রমিক অংশ নিয়েছিল। এটাই হলো ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ। 1910 সালের দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিনের নিচে দাগ দাও। জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন। আজকে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো কিন্তু সবাই পড়বে, শিখবে। ঠিক আছে? জার্মান সমাজতান্ত্রিক ক্লারা জেটকিন। ক্লারা জেটকিন কোন দেশের নাগরিক ছিলেন? জার্মানের।
তিনি কি দাবি জানিয়েছিলেন? দেখো, নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার দাবি জানান। নারীর ভোটাধিকার এবং নারী দিবস ঘোষণার এর নিচে দাগ দাও। ক্লারা জেটকিন কি ঘোষণা করেছিলেন, কি দাবি করেছিলেন? নারীর ভোটাধিকার এবং একটি নারী দিবস পালনের। হ্যাঁ, আগে নারীর ভোটাধিকারও ছিল না। এরপরে 1913 সালে রাশিয়ার নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করেন। তাহলে রাশিয়ার নারীরা 1913 সাল থেকে নারী দিবস পালন শুরু করে। তখন তারা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস পালন করত। এই শেষ রবিবারের নিচে দাগ দাও। 1977 সালের জাতিসংঘের 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেয়। 8ই মার্চ আর 1977 এর নিচে দাগ দাও। 1977 সালে জাতিসংঘ কে নারী দিবস পালনের ঘোষণা